আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয় ভালো আছো। করোনা ভাইরাসের প্রভাবের কারণে আমরা ক্লাসগুলো সব অনলাইনে নিচ্ছি। তো তোমরা জেনে খুশি হবে যে ইতিমধ্যেই আমি আমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ক্লাস শেষ করে ফেলেছি। তো যেহেতু আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্রের সমস্ত ক্লাস শেষ, তো আমরা এখন আবার পুনরায় ক্লাস শুরু করেছি। তো তারই ধারাবাহিকতায় গতকালকে আমি প্রথম পত্রে একটা ক্লাস নিয়েছিলাম, আজকে দ্বিতীয় পত্রের একটা ক্লাস নেব। তো প্রত্যেক দিন চেষ্টা করছি আমি ক্লাসে আসার জন্য, একদিন প্রথম পত্র একদিন দ্বিতীয় পত্র। তো শুরুতেই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শুরুতে পরিচয় দিয়ে নিয়েছি, মোহাম্মদ হাফিজুর রহমান, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, শরণখোলা সরকারি কলেজ, শরণখোলা বাগেরহাট। আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবা। আজকে সমাজবিজ্ঞান প্রথম পত্রের তোমরা একাদশ শ্রেণীতে আসো, তৃতীয় অধ্যায়ের সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান। আজকে আমি যে বিষয়টা পাঠদান করব, যে আমাদের এই সমাজবিজ্ঞান বিষয়টাকে বিজ্ঞান হিসেবে রূপান্তরিত করতে, সমাজবিজ্ঞানকে বিজ্ঞানের পর্যায়ে দাঁড় করানোর জন্য কোন কোন বিজ্ঞানী অগ্রপথিক বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদের মতবাদগুলো কী কী এবং তাদের অবদানগুলি কী কী, এই সংক্রান্ত আজকে আমাদের আলোচনা। তোমরা নিচের ছবিটা দেখো, দেখে অনুমান করো বা বোঝার চেষ্টা করো যে এই ছবিটা কার হতে পারে। আমি ক্লাসে তোমাদেরকে হয়তোবা ছবিটা দেখিয়েছি, তোমরা ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা সব বিজ্ঞানীদের আলোচনা তো একদিনই করতে পারবো না, কারণ এক একজন বিজ্ঞানীর অবদান অনেক বেশি। তারা অনেকগুলো গ্রন্থ লিখছেন, থিওরি দাঁড় করাইছেন। তো আমরা আজকে একজন বিজ্ঞানী সম্পর্কে আলোচনা করব। তো নিশ্চয়ই ছবি দেখে তোমরা কিছুটা অনুমান করতে পারছো যে আজকে আমি কার সম্পর্কে পাঠদান করতে যাচ্ছি। তো আমাদের আজকের পাঠ হচ্ছে ইবনে খালদুন। নিশ্চয়ই তোমরা নাম শুনে থাকবে, যার সমাজবিজ্ঞান, যদিও উনি সমাজবিজ্ঞান শব্দটি সরাসরি ব্যবহার করেন নাই, কিন্তু সমাজবিজ্ঞানকে পথ প্রদর্শন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিন্তু ইবনে খালদুন। ইবনে খালদুন যদিও সংস্কৃতির বিজ্ঞান বলেছিলেন, কিন্তু অগাস্ট কোত পরবর্তীতে সংস্কৃতির বিজ্ঞানটার নাম দিয়েছিলেন সোশ্যাল ফিজিক্স। আর সোশ্যাল ফিজিক্সটাকে উনি আবার সোসিওলজি হিসেবে উনি 1839 সালে নামকরণ করেন। এই কারণে আমরা সমাজবিজ্ঞানের জনক হিসেবে অগাস্ট কোটকে বলে থাকি, যদিও এখানে অনেক বিতর্ক আছে। আমরা ইবনে খালদুনকে অনেকে সমাজবিজ্ঞানের জনক বলে থাকেন, কিন্তু সমাজবিজ্ঞান শব্দটি যেহেতু অগাস্ট কোত ব্যবহার করেছেন, এই জন্য আমরা ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের জনক ওইভাবে বলতে পারি না। কিন্তু থিওরিগুলো কিন্তু সব তার থিওরিগুলোকে মডার্নাইজ করে, অর্গানাইজ করে পরবর্তীতে কিন্তু অগাস্ট কোত সোসিওলজি শব্দটি ব্যবহার করেন। তো আমরা সামনের দিকে যে আজকে পাঠ থেকে আমরা কি শিখবো, এই পাঠ থেকে শিখবো ইবনে খালদুন সম্পর্কে আমরা পুরো মোটামুটি জানতে পারবো যে সমাজ বিজ্ঞানে তার অবদানটা কি। ইবনে খালদুন একজন সমাজবিজ্ঞানী হিসেবে তার অবদান কতটুকু, তিনি কি করেছেন সমাজ বিজ্ঞানের জন্য। তো আমরা সামনের দিকে যাই। তো আমরা শুরুতে জানি তার জন্ম এবং মৃত্যু। ইবনে খালদুন কত সালে জন্মগ্রহণ করেছেন, কবে মৃত্যুবরণ করেছেন, বা তার কি অবদান, আমার জীবনী সম্পর্কে একটু জানবো। তো তোমরা নিশ্চয়ই জানো, ক্লাসে আমি পড়িয়েছি যে ইবনে খালদুন ওনার জন্ম ছিল আফ্রিকার তিউনিসিয়া, আফ্রিকা মহাদেশের তিউনিসিয়ায় তার জন্ম 1332 সালের 27 মে। 1332 সালে 27 মে ইবনে খালদুন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে, উনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং সম্ভ্রান্ত পরিবার ছিলেন। আর এই সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার কারণেই উনি কিন্তু রাজ পরিবারেও তার মেশার সুযোগ হয়েছিল। এই কারণে উনি উনি রাষ্ট্রের উত্থান পতন, মানে রাজ্যের যে রাজা থাকেন ওই রাজার উত্থান পতন কিভাবে হয় উনি প্রত্যক্ষভাবে দেখছেন এবং পরবর্তীতে উনি বর্ণনা করছেন। এই জন্য ইতিহাস কিভাবে লিখতে হবে, ইতিহাস লেখার বিষয়ে কিন্তু উনি বিশদ বর্ণনা করেছেন। তো তার পুরো নাম হচ্ছে আবু জায়েদ ওয়ালিউদ্দিন ইবনে মোহাম্মদ ইবনে খালদুন, এটা হচ্ছে তার পিতার নাম। আর পিতার নাম মোহাম্মদ ইবনে খালদুন, সেইখান থেকে তার নাম এরকম আসছে। তো পুরো নাম কি? আবু জায়েদ ওয়ালিউদ্দিন ইবনে মোহাম্মদ ইবনে খালদুন। আর 1400
6 খ্রিস্টাব্দের 19শে মার্চ মৃত্যুবরণ করেন। উনি হিজরি যে কায়রোতে মৃত্যুবরণ করেন 1406 খ্রিস্টাব্দের 19শে মার্চ। উনি মুসলিম দার্শনিক হিসেবে বলা হয় ওনাকে। যদিও ওনার লেখাগুলো, উনি যদিও দার্শনিক ছিলেন কিন্তু ওনার লেখাগুলো কিন্তু সমাজ বিজ্ঞানের পাথর হিসেবে কাজ করেছে। উনি যে লেখাগুলো লিখেছেন, একটু সামনে আমরা যখন আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবা যে ওনার এই আলোচনাটা আমাদের সমাজ বিজ্ঞানের পথ প্রদর্শন করেছে। কেমন যেন সমাজ বিজ্ঞানকে উনি পথ দেখাইছেন, যদিও ওনাকে বলা হয় দার্শনিক। তো আমরা একটু সামনের দিকে যাই। ওনার শৈশবকাল দেখো। ইবনে খালদুনের পিতামহ মানে দাদা, উনি তিউনিসিয়ার সুলতানের মন্ত্রী ছিলেন, যে কথাটা বলছিলাম। তিউনিসিয়ার কি সুলতানের মন্ত্রী ছিলেন, ফলে তার পরিবার ছিল উচ্চ বংশীয় এবং শিক্ষিত। বাল্যকাল থেকে শিক্ষার প্রতি ইবনে খালদুনের প্রচণ্ড অনুরাগ ছিল, যথেষ্ট আগ্রহ ছিল শিক্ষার প্রতি। এবং ছোটবেলায় আমরা দেখছি 15 বছর বয়সেই তিনি কিন্তু আরবি ভাষা এবং বিভিন্ন ভাষার পাণ্ডিত্য অর্জন করেন এবং তিনি হজ সম্পন্ন করেন। গভীর জ্ঞানের অধিকারী ছিল, প্রচণ্ড অনুরাগ ছিল শিক্ষার প্রতি এবং তার স্মরণশক্তি মেধা ছিল অত্যন্ত প্রখর। তিনি দর্শন, রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস প্রভৃতি বিষয়ের প্রতিও খালদুনের প্রবল ঝোঁক ছিল। ছোটবেলা থেকেই তিনি দর্শন, সাহিত্য, রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস এবং দেখা যায় প্রত্যেকটা এই যে নামগুলো বললাম প্রত্যেকটা সেক্টরে কিন্তু ওনার অবদান আছে। উনি দর্শনের উপর বই লিখেছেন, রাজনীতির উপর লিখেছেন, অর্থনীতির উপর লিখেছেন, সমাজবিজ্ঞানের উপর তো লিখেছেনই এবং ইতিহাসের উপরেও লিখেছেন। এবং ওনার লেখা ইতিহাস সম্পর্কে উনি যে লিখেছেন এমন বস্তুনিষ্ঠ লেখা, যে লেখাকে আমরা এখনো অনুসরণ করি, তাই না? তো ছোটবেলা থেকেই ওনার এই লেখার প্রতি খুব আগ্রহ ছিল, খুব ঝোঁক ছিল। এখন দেখো উনি কি রচনা করেছেন। আমরা জানি ইবনে খালদুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রচনা বলি তার মধ্যে আল মুকাদ্দামা অন্যতম। আল উমরান বা সংস্কৃতি বিজ্ঞান, যেখানে তিনি সমাজ বিজ্ঞান বিষয়ক আলোচনা করেছেন। এবার বিশ্ব ইতিহাস বা হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব ইতিহাস মানে ইতিহাস, এখানে উনি আলোচনা করেছেন ইতিহাস কি জিনিস, ইতিহাস কিভাবে লিখতে হবে। যা একটা নিছক বর্ণনা করে দিলাম ইতিহাস হয়ে গেল, এরকম না। ইতিহাস কিভাবে লিখতে হবে, সেটা কিরকম হওয়া দরকার, সবার কাছে যেন গ্রহণযোগ্য হয়, তো উনি বিস্তারিত আলোচনা করেছেন ওখানে। আর আল উমরানে উনি সংস্কৃতি বিজ্ঞানে, ওখানে সমাজ বিজ্ঞান বিষয়ক বিস্তারিত আলোচনা করেছেন। তো আমরা সামনের দিকে যাই, আমরা একটু আলোচনা করবো আস্তে আস্তে। এখন দেখো তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ যে আল মুকাদ্দামা, বলে আল মুকাদ্দামায় উনি কি করেছেন, কি লিখেছেন। বলে আল মুকাদ্দামা যে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনার জন্য আজও সমানভাবে কি উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য। আমরা কিন্তু আল মুকাদ্দামাকে খুব কাছ থেকে গ্রহণ করছি। কেন বলেছে, এই আল মুকাদ্দমা গ্রন্থেই কিন্তু উনি পথ প্রদর্শন করেছেন। এই যে দর্শন বলো, সমাজ বিজ্ঞান বলো, জনসংখ্যা তত্ত্ব বলো, সংস্কৃতি ইতিহাস বলো, এই সমস্ত আলোচনা কিন্তু আল মুকাদ্দমার মধ্যে পাওয়া যায়। 1337 ইসাই তিনি তার এই বিশ্ব সমাদৃত সৃষ্টিকর্মটি রচনা করেন। যদিও এই গ্রন্থটি তার পরিকল্পিত বিশ্ব ইতিহাস কিতাব আল ইবার, নিশ্চয় নাম শুনবো তোমরা, কিতাব আল ইবারের ভূমিকা হিসেবে তিনি রচনা করেন, তথাপি এটি বিশ্বব্যাপী একটি স্বতন্ত্র রচনা হিসেবে বিবেচিত হয়ে আসছে। উনি লিখেছিলেন কিতাব আল ইবারের ভূমিকা হিসেবে, কিন্তু লিখলেও এই আল মুকাদ্দমা গ্রন্থটি পরবর্তীতে একটা মৌলিক গ্রন্থে রূপান্তরিত হয়। যেমন দর্শনের নমুনা, সমাজবিজ্ঞানের নমুনা, জনসংখ্যা তত্ত্বের নমুনা, সংস্কৃতি ইতিহাসের নমুনা, বলে এই সংক্রান্ত বিভিন্ন আলোচনা কিন্তু আমরা ওই গ্রন্থের মধ্যেই পাই। এই আল মুকাদ্দমা গ্রন্থটি বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে যে এখানে উনি, আমরা যারা ইতিহাস পড়াই তাদের পাথেও ওনার মধ্যে আছে, আমরা যারা দর্শন পড়াই তাদের পাথেও ওনার মধ্যে আছে, আমরা যারা সমাজবিজ্ঞান পড়াই, যা জনসংখ্যা তত্ত্ব পড়াই বা সংস্কৃতি ইতিহাস পড়াই, অথবা আরও যে সামাজিক যে বিষয়গুলো আমরা পাঠদান করি, সব বিষয়ের আলোচনা কিন্তু এই গ্রন্থের মধ্যে আছে। এই কারণে গ্রন্থটার মূল্য এত বেশি। আমরা একটু সামনে যাই। এখন দেখো এই গ্রন্থের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটি উনি যে আলোচনাটা করেছেন সেটা হচ্ছে আসাবিয়া, যে আলোচনাটা এখনো বিশ্বব্যাপী সমাদৃত। আমরা আমরা দেখতে পাচ্ছি যে উনি প্রথম ব্যাখ্যা করেছেন। আসাবিয়া ব্যাখ্যা করার মধ্য দিয়েই উনি কিন্তু মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আমরা কেন সমাজবদ্ধভাবে বসবাস করি, কেন করি, আমরা কেন বিচ্ছিন্ন না, আমরা কেন একত্রে বসবাস করি, আরে সমাজ কেন টিকে থাকে, এই রাষ্ট্র, এই দেশ, এই জাতি কেন টিকে থাকে, এটার কিন্তু ব্যাখ্যা উনি প্রথম করেছেন, যেটাকে আমরা বলি আসাবিয়া, যার অর্থ কি, শাব্দিক অর্থ হল গোত্রবাদ বা গোত্রভীতি বা গোত্র সংহতি বা রক্ত সম্পর্ক। উনি বলতেছেন রক্ত সম্পর্কের কারণে একজন আরেকজনের বিপদে আপদে সহযোগিতা করে, তার সাথে সম্পর্ক থাকার কারণে একে অপর একত্রে বসবাস করে, আর এই সম্প্রীতি, এই সংহতি, এই রক্ত সম্পর্ক এই সমাজকে ধরে রাখে বা টিকে রাখে বা ভারসাম্য বজায় থাকে। তাহলে অন্যভাবে আমরা কি বলতে পারি, যেমন আমরা জাতীয়তাবাদ বলি, যেমন আমরা বাঙালি জাতি, এমন যদি কোনো, যেমন এটা একটা সত্তা, এই বাঙালি জাতীয়তাবাদ কিন্তু আসাবিয়া,
যে হঠাৎ করে এখন যদি আল্লাহ না করে কোনো দেশের সঙ্গে আমাদের যুদ্ধ বাঁধে, তো আমাদের এই দেশকে রক্ষা করার জন্য সমস্ত বাঙালি জাতি কিন্তু ঝাঁপিয়ে পড়বে। কেন? কারণ আমাদের মধ্যে একটা আসাবিয়া বা গোত্র প্রীতি আছে। এখন উনি বলতেছেন এই যে সামাজিক মানুষের, সমাজের মানুষের মধ্যে পারস্পরিক যে বন্ধন কি করে কাজ করে, তার ব্যাখ্যার দিকে ইবনে খালদুন আসাবিয়া ধারণা উদ্ভব করেন। যে মানুষের মধ্যে এই যে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, অথবা অন্য কোনো যে সম্পর্ক, এই যে সম্পর্ক কিভাবে যে কাজ করে, কিভাবে কাজ করে একটা সমাজকে ধরে রাখে, একটা সমাজকে ভারসাম্য বজায় রাখে, এবং একটা সমাজ অনেক সময় এই সম্পর্কের অবনতির কারণে একটা সমাজ ধ্বংস হয়ে যেতে পারে। উনি তার ব্যাখ্যা দিচ্ছেন, যার নাম আমরা বলি আসাবিয়া। তো ইবনে খালদুন তার আলোচনা কি বলেছেন, যে সভ্যতার যে কোনো পর্যায়ে যাযাবর জাতি থেকে রাষ্ট্র ও সাম্রাজ্যের অধিকারী জাতি সকলের মধ্যে আসাবিয়া কাজ করে। খেয়াল করে দেখো, আদিম সভ্যতা থেকে, আদিম সমাজ থেকে বর্তমান সমাজ পর্যন্ত, এই দেখেন উনি লিখছেন যে যাযাবর জাতি, তো যাযাবর জাতি থেকে শুরু করে বর্তমান আধুনিক সভ্যতা পর্যন্ত, রাষ্ট্র বলো সাম্রাজ্য বলো, সকলের মধ্যে কিন্তু আসাবিয়ার একটা সম্পর্ক ছিল। কোনো জাতির সভ্যতার সূচনায় তাদের মধ্যে আসাবিয়া জোরালভাবে কাজ করে, এবং তাদের সভ্যতার বিলুপ্তির সময় এটির বিলুপ্তি ঘটে। খুব খেয়াল করে দেখো, ইবনে খালদুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যে সমাজ, আজকে সমাজ বিজ্ঞান যে সমাজ নিয়ে আলোচনা করে, বলে কোনো জাতি যখন প্রথম সূচনা করে বা কোনো সভ্যতা যখন প্রথম সূচনা হয়, তো ওই সভ্যতার সময়ে, সূচনার সময়ে আমাদের মধ্যে বলে ওই জাতির মধ্যে খুব মানে জোরালো সম্পর্ক থাকে। আর জোরালো সম্পর্ক থাকার কারণে একে অপরকে সহযোগিতা করে, আর একে অপরকে সহযোগিতা করে বলেই ওই সভ্যতা আস্তে 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 গড়ে ওঠে। আর ধীরে 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 মানুষের এই সম্পর্ক যখন আস্তে 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 লোপ হতে থাকে, তো সম্পর্ক লোপ হওয়ার কারণে বলা আছে আমাদের আসাবিয়া, এই যখন ধীরে 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 লোপ হয়, তখন একটা জাতি বা একটা সভ্যতার বিলুপ্তি ঘটে। আমরা দেখতে পাচ্ছি অতীতে যে জাতির মধ্যে বলে কেমন সম্পর্কের মানে অবক্ষয় হয়েছে, মানে সম্পর্কের অবনতি ঘটেছে, সেই জাতি ধীরে 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 কোনো সময় ধ্বংস হয়ে গেছে, আমরা দেখতে পাই। তো উনি দেখা কত গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছেন, যে একটা সমাজ, একটা সভ্যতা, একটা জাতি কিভাবে গড়ে ওঠে, একটা জাতি বা একটা সমাজ কিভাবে ধ্বংস হয়, এর মূলে যে গোত্রপ্রীতি বা রক্তপ্রীতি বা গোত্র সম্পর্কে বা গোত্র সংহতি বিদ্যমান, এই আলোচনাটা উনি প্রথম করেছেন। আবার অন্য কোনো জোরালো আসাবিয়ান অধিকারী জাতির পতনমুখ জাতির স্থান দখল করে। খুব খেয়াল করো, যে যখন কোনো জাতির মধ্যে এই আসাবিয়া সম্পর্ক খুব মজবুত থাকে, জোরালো থাকে, বলে তখন একে অপরের সাথে এই জোরালো সম্পর্কের কারণে, জোরালো এই সম্পর্কের কারণে ওই জাতি টিকে থাকে সমাজে, বলে তারা উন্নতি করতে করতে উন্নতি চরম শিখরে পৌঁছে থাকে। কিন্তু অপর দিকে বলে যাদের এই আসাবিয়া সম্পর্ক দুর্বল হতে থাকে, তখন ওই জাতি ধীরে 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 ধ্বংস হতে থাকে, এবং ওই জাতি যখন পতন হতে থাকে, ওই পতন উন্মুখ জাতিকে অন্য জাতি যাদের মধ্যে আসাবিয়া সম্পর্ক খুব মজবুত, খুব জোরালো, তারা ওই জাতির স্থান দখল করে। আর এই প্রক্রিয়াতে বিভিন্ন সভ্যতার উত্থান ও পতন ঘটে। নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে একটা সভ্যতা কেন গড়ে ওঠে, একটা সভ্যতার কেন পতন হয়, এটার ব্যাখ্যা কিন্তু এই আসাবিয়ার মাধ্যমে ইবনে খালদুন করেছেন প্রথম। বলে পৃথিবীর ইতিহাসে, অতীত ইতিহাস যদি আমরা দেখি, অনেক সভ্যতা ছিল যে সভ্যতাগুলো আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে, অনেক জাতি ছিল যে জাতিগুলো বিলীন হয়ে যাচ্ছে। আবার হঠাৎ করে নতুন নতুন জাতি আমরা দেখতে পাচ্ছি, বলে আমরা নতুন দেশের স্বাধীনতা দেখতে পাচ্ছি। বলে তাদের মধ্যে, কোনো দেশের মধ্যে, কোনো জাতির মধ্যে, কোনো সভ্যতার মধ্যে, কোনো সমাজের মধ্যে যখন গোত্রপ্রীতি বা গোত্র সংহতি অথবা রক্তের সম্পর্ক দেখা যাবে খুব শক্ত এবং মজবুত, বলে তারা যে কোনো পরাধীনতা থেকে তারা মুক্ত হয়ে যাবে। মানে একটা সমাজের ভারসাম্য, একটা সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আসাবিয়া। উনি প্রথমে আসাবিয়া তত্ত্বের অবতারণা করেন, যেটা আমাদের সমাজ বিজ্ঞানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা সমাজ কখনোই টিকে থাকতে পারবে না, একটা সমাজ কখনোই মানে প্রতিষ্ঠিত হতে পারবে না যতক্ষণ ওই সমাজের সদস্যদের পারস্পরিক সম্পর্ক ভালো না হবে, একে অপরকে সহযোগিতা, সমাজ অর্থে সহযোগিতা, যদি সহযোগিতা একে অপরের না করে, একে অপরের মধ্যে একটা পারস্পরিক যে লেনাদেনা না থাকে, তাহলে ওই সমাজ ধ্বংস হয়ে যাবে। এখন দেখো এই তত্ত্বের মূল কথা কি, আসাবিয়া তত্ত্বের মূল কথা কি? মূল কথা হচ্ছে সমাজের উপর যা সবচেয়ে বেশি কার্যকর তা হলো সংহতি ও শক্তি। খুব খেয়াল করে, একটা সমাজের উপর সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি কার্যকরী যেটা, সেটা হচ্ছে সংহতি বা ভারসাম্য ও শক্তি। বলে একটা সংহতিকে আমরা শক্তি বলছি। বলে যখন 10 জন মানুষ একত্রে থাকে, তা ওই 10 জন মানুষের শক্তি যখন একত্রিত হয়, তখন যে কোনো শক্তি তাকে ধ্বংস করতে পারবে না, তোমরা নিশ্চয়ই জানো। তো এই যে আসাবিয়া, যখন যে সমাজের যত বেশি শক্তিশালী হয়, মানে ওই সমাজ তত বেশি মজবুত এবং স্থায়ী হয়, এবং তারা একে অপরকে সহযোগিতা করে। আর দেখো আসাবিয়ার মূল লক্ষ্য সামাজিক সার্বভৌমত্ব।
খুব খেয়াল করো, আমাদের বাংলাদেশে যদি তুমি দেখো, যদিও আমরা একটা স্বাধীন দেশ, আমাদের সার্বভৌম ক্ষমতা আছে, এই কারণে আমরা বাঙালি হিসেবে আমাদের আসাবিয়া আছে। কিন্তু এর পরেও তুমি যদি বিভিন্ন জেলাতে যাও, তো দেখবে ওই জেলার মানুষের মধ্যে একটা আলাদা আসাবিয়া কাজ করে। আমরা যখন বিদেশে যাই ও দেশের বাইরে যাই, যদি শুনি বাংলাদেশের মানুষ বাঙালি, তো সাথে সাথে কেমন যেন একটা টান, একটা প্রীতি, একটা সম্প্রীতি কাজ করে। কেন বলে? এটি হলো আসাবিয়া। যদিও আমরা গেছি বিদেশে, তো একটা মানুষের সঙ্গে আমার পরিচয় হতে যখন আমি জানতে পারছি লোকটা বাংলাদেশি, সঙ্গে সঙ্গে কেন যেন মনে হচ্ছে আমার সাথে একটা তার সম্পর্ক আছে। তো এই যে সম্পর্কটাই হচ্ছে আসাবিয়া। তাহলে আসাবিয়া মানুষকে তাদের সার্বজনীন উদ্দেশ্য সাধনে ঐক্যবদ্ধ করে, আত্মরক্ষার জন্য ঐক্যবদ্ধ করে এবং শত্রু দমনের শক্তি যোগায়। তোমরা খেয়াল করে দেখো, তাহলে সমাজ বিজ্ঞানের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটি। যদি সমাজ না থাকে, সমাজের মানুষের মধ্যে সম্প্রীতি না থাকে, বলে তাহলে তো সব কিছু ধ্বংস হয়ে যাবে। বলে এই কারণে আসাবিয়া বলে মানুষকে তাদের সার্বজনীন উদ্দেশ্য, একটা মানুষ সমাজে কেন বসবাস করবে, তার সার্বজনীন উদ্দেশ্য বলতে হচ্ছে সবার উদ্দেশ্য এক, সবাই একই জিনিস ধরার জন্য চেষ্টা করে। যেমন 1971 সালে আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছি, বলে আমরা সমস্ত মানুষ মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছি। আত্মরক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং শত্রু দমনের জন্য আমাদের শক্তি যোগানো হয়েছিল। কোনটা? ওই যে আমাদের গোত্রভীতি, আমরা বাঙালি, আমরা আমরা বলে আমাদের দেশকে যে কোনোভাবে আমরা রক্ষা করব, এই যে একটা উদ্দেশ্য, আত্মরক্ষার চেষ্টা এবং শত্রু দমন করার যে চেষ্টা, সেটা কিন্তু আসাবিয়ার মাধ্যমে আসছে। যদিও অনেক দেশ, যেমন খেয়াল করে ভারত আমাদেরকে সাহায্য করেছে, বা অনেক দেশ আমাদের কিন্তু ওই সময় সাহায্য করেছে, তো খেয়াল করো তাদের সাথে কিন্তু আমাদের গোত্রভীতি বা আসাবিয়া আছে। এই কারণেই বলে একটা জাতি, একটা দেশ অথবা একটা সমাজের মধ্যে শান্তি সংহতি বা ভারসাম্য বজায় রাখার জন্য, বা একটা জাতির উত্থানে অথবা পতনে, একটা দেশ উত্থান এবং পতনে আসাবিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিশ্চয়ই তোমরা আসাবিয়া কি জিনিস বুঝতে পারছো। এক কথায় আসাবিয়াই হচ্ছে গোত্রপ্রীতি অথবা রক্ত সম্পর্ক অথবা সম্প্রীতি, বা একে অপরের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক। এখন দেখো উনি আরেকটা কথা বলছেন, একটা থিওরি উনি দাঁড় করেছেন, যেটাকে আমরা বলছি শ্রমের মূল্য তত্ত্ব। খুব খেয়াল করে দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনা ছিল ওনার আসাবিয়া। এবার উনি আলোচনা করছেন শ্রমের মূল্য তত্ত্ব। তো ইবনে খালদুন স্বীকার করেন কি কি বলেন উনি, যে মুদ্রা মূল্য পরিমাপের আদর্শ। মুদ্রা আমাদের যে 1 টাকা আছে, 2 টাকা আছে, 150 টাকা, 500 টাকা যে মুদ্রাগুলো আছে, বলে এই মুদ্রা হচ্ছে, উনি কি বলছেন, মূল্য পরিমাপের আদর্শ, পণ্য বিনিময়ের মাধ্যমে ও মূল্যের সংরক্ষক হিসেবে ভূমিকা পালন করে থাকে। পণ্য যে আদান প্রদান হবে, খুব খেয়াল করো, একটা মানুষের মধ্যে বা সমাজে যখন কেউ বসবাস করে, তো সমাজে বসবাস করতে গেলে একে অপরের পারস্পরিক সহযোগিতাটা হবে। এটা কি, কোন ধরনের সহযোগিতা? প্রশ্ন হলো পারস্পরিক সম্পর্ক হয়ে লাভটা কি? তাহলে সমাজে টিকে থাকতে হলে তাকে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দরকার, তো এই নিত্য প্রয়োজনীয় পণ্যের বিনিময় করবে সে, আর এই মূল্যের সংরক্ষক হিসেবে সে ভূমিকা পালন করে থাকে। কিন্তু সময়ের পরিবর্তনে চাহিদা ও যোগানের প্রেক্ষিতে স্বর্ণ ও রৌপ্যের মূল্য যে পরিবর্তন হতে পারে, সেই বিষয়টি তিনি চিন্তা করতে পারেননি। খুব খেয়াল করো, উনি পণ্য বিনিময়ের কথা বলেছেন, কিন্তু পণ্য বিনিময় মাধ্যম একটা সময় ছিল, কিন্তু এখন কিন্তু উনি বলতেছেন পণ্য বিনিময়ের মাধ্যমটা হচ্ছে মূল্য সংরক্ষক। যেটা তোমরা একসময় জানো, একসময় বিনিময় প্রথা ছিল, কিন্তু পরবর্তীতে এসে যে স্বর্ণ রৌপ্যের মূল্যের পরিবর্তন হয়ে যাবে, এটার একটা মূল্য পরিমাপক হবে, সেটা উনি চিন্তা করতে পারেননি। সম্পদের পরিমাপের একক হিসেবে তিনি শ্রমের মূল্যতার উদ্ভাবন করেন। উনি কি করছেন, সম্পদের পরিমাপের একক শ্রমের মূল্য তত্ত্ব দাঁড় করেন। সকল প্রকার সম্পদের মূল্য হিসেবে তিনি শ্রমকে গণ্য করেন। সকল প্রকার সম্পদ, আমাদের যত সম্পদ আছে, এই সমস্ত সম্পদের মূল্য হিসেবে কি ধরছেন, শ্রমকে ধরছেন। মানে শ্রম দিলেই, খেয়াল করো, মানুষের যখন পারস্পরিক সম্পর্ক থাকে, তো এই পারস্পরিক সম্পর্ক একে অপরের যখন সহযোগিতা করে, তো এই সহযোগিতার ফলে সম্পদ তৈরি হয়। ওই সম্পদটা টিকিয়ে রাখার জন্য উনি মেন ধরছেন শ্রমকে, বলে শ্রমটাই দিলে সম্পদ তৈরি হবে। কিন্তু এর পরবর্তীতে যে স্বর্ণ রৌপ্য এভাবে চেঞ্জ হয়ে সম্পদে পরিণত হবে, উনি তো গবেষণা করতে পারেনি বা ওনার মাথায় এটা ধরেনি। কিন্তু উনি ওই সময় যত সম্পদ ছিল, ওই সম্পদের মূল্য হিসেবে শ্রমকে ধরতেন। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপর আমরা একটু সামনে যাই। এখন যে কথাটা শুরুতে তোমাদেরকে বলছিলাম, আল ওমরান, যে উনি প্রথম সংস্কৃতির বিজ্ঞান বা আল ওমরান শব্দটি ব্যবহার করেন, যার আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সংস্কৃতি বিজ্ঞান। এটিই ছিল মূলত সমাজ বিজ্ঞান। তোমরা নিশ্চয়ই জানো। দেখো উনি কি বলছেন, এই বিজ্ঞানের উদ্দেশ্য ছিল কি, মানুষ ও সমাজের প্রকৃতি সম্পর্কে সঠিক সত্যের সন্ধান ও বিশ্লেষণ সম্পর্কিত সমস্যার বিশদ আলোচনা করা। খুব খেয়াল করো,
সমাজ বিজ্ঞানে আজকে আলোচনা করে সমাজ ও সমাজের মানুষ। ঠিক উনি যে সংস্কৃতির বিজ্ঞানের কথা বলেছেন, উনিও কিন্তু সংস্কৃতির বিজ্ঞানে আলোচনা করেছেন মানুষ ও সমাজের প্রকৃতি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয় আর ওনার সংস্কৃতির আলোচ্য বিষয় কিন্তু এক। তো উনি প্রথম সংস্কৃতির বিজ্ঞান কথাটি উচ্চারণ করেছেন, এই কারণেই ওনাকে সমাজ বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। তো সমাজ বিজ্ঞান দেখো, সংস্কৃতি বিজ্ঞানের তার উদ্দেশ্য কি ছিল? যে সমাজের বসবাসরত মানুষ এবং ওই সমাজের প্রকৃতি বা তার পরিধি, তার সত্য জিনিসটা কি, এর সন্ধান করা আর ওই সমাজকে বিশ্লেষণ করা, সমস্যা তৈরি করা, সমস্যায় খুঁজে বের করা, সমস্যার সমাধান খুঁজে বের করা, বলে এই জিনিসগুলো উনি সংস্কৃতি বিজ্ঞানে আলোচনা করেছেন, যেটার আলোচনা আজকে আমরা সমাজ বিজ্ঞানে দেখতে পাই। এই কারণে সংস্কৃতি বিজ্ঞান আর সমাজ বিজ্ঞান কিন্তু একই জিনিস, শুধু নামটা পরিবর্তন হয়েছে 1839 সালে। নাম যেহেতু সমাজ বিজ্ঞান দিয়েছেন অগাস্ট কোট, এই কারণেই আমরা ইবনে খালদুনকে সমাজ বিজ্ঞানের জনক না বলে অগাস্ট কোটকেই সমাজ বিজ্ঞানের জনক বলছি, যদিও এখানে আমাদের বিতর্ক আছে। তো আমরা বিতর্কে যাচ্ছি না, যেহেতু সোসিওলজি শব্দটি প্রথম অগাস্ট কোট উচ্চারণ করেছেন, এই কারণে আমরা অগাস্ট কোটকেই সমাজ বিজ্ঞানের জনক বলছি। এখন দেখুন আরেকটা গ্রন্থ লিখছেন, যেটা শুরুতে আমি একটু আগে বললাম, কিতাবুল ইবার। কিতাবুল ইবার। তো ইতিহাস, এখানে দেখো কি লিখছেন উনি, এখানে আছে ইতিহাস সম্পর্কে তার লেখা। এটা কিন্তু ইতিহাস সম্পর্কে লেখা। এটি হচ্ছে বিশ্বের প্রথম এবং সর্ববৃহৎ ইতিহাস গ্রন্থ। সর্বপ্রথম একদম পৃথিবীর ইতিহাসে তুমি যদি বলো, তাহলে ইতিহাস সম্পর্কে সবচেয়ে মৌলিক গ্রন্থ হচ্ছে কিতাব আল ইবার। উনি এখানে ইতিহাস কিভাবে লিখতে হবে, কোনটা ইতিহাস আর কোনটা ইতিহাস না, নিছক একটা ঘটনা বর্ণনা করে দিলাম আর ওটা ইতিহাস হয়ে গেল, সত্যতা নেই, সঠিকতা নেই, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখছে কিনা তার ভূমিকা নেই, এরকম লিখলে ইতিহাস হবে না। তো ইতিহাস কিভাবে লিখতে হবে উনি সেটার বর্ণনা করেছেন। তো এছাড়াও তিনি ফিকা শাস্ত্রের উপর লোবাব আল মাহসুল নামে একটি গ্রন্থ রচনা করেছেন। তাহলে ইবনে খালদুনের বিভিন্ন মূল্যবান গ্রন্থ তুমি যদি দেখো, যেহেতু উনি ইউরোপে বড় হয়েছেন, এইখানে ইউরোপের অনেক বড় বড় লাইব্রেরিতে দেখবো তোমরা অনেক বই পাবা ওনার মৌলিক গ্রন্থগুলো, যে গ্রন্থগুলো আজকে এখনো পর্যন্ত আমাদের জন্য পথ প্রদর্শন হিসেবে কাজ করে। বলে উনি যে ইতিহাসের উপর লিখেছেন কিতাবুল ইবার, বলে উনি যে সমাজ বিজ্ঞান বলে সংস্কৃতির বিজ্ঞান, বলে আল মুকাদ্দামা, বলে এই যে গ্রন্থগুলো এখনো আমাদের জন্য বলে পথ প্রদর্শন হিসেবে কাজ করে। এবার সামনে যাই আমরা। তাহলে দেখো, আমরা ইবনে খালদুন সম্পর্কে যে বিষয়গুলো জানলাম, যে আমরা একটু পরে মূল্যায়ন করবো, আমরা ইবনে খালদুন সম্পর্কে যে বিষয়গুলো জানলাম, যে প্রথম তো উনি ছোটবেলা থেকেই উনি খুব প্রখর জ্ঞানের অধিকারী ছিলেন। উনি ইতিহাস, দর্শন, রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান বলে এই সমস্ত বিষয়ের উপর কিছু মৌলিক গ্রন্থ লিখেছেন। বলে দেখো, উনি প্রথম ইতিহাস গ্রন্থ লিখেছেন। যে ইতিহাস, যে কথাটা বললাম, যে আমরা আজকে সব কিছুকে ইতিহাস বলি না, 1971 সালের ঘটনাকে আমরা ইতিহাস বলি, কিন্তু আমার আজকের দিনের ঘটনাটা ইতিহাস না। কেন ইতিহাস হতে হলে সেটার তাৎপর্য থাকতে হবে, ইতিহাসটা কি, কিভাবে লিখতে হবে, যারা লিখবেন তাদের বৈশিষ্ট্য কি হবে, উনি এখানে বর্ণনা করেছেন। সমাজ বিজ্ঞানের জন্য উনি প্রথম সংস্কৃতির বিজ্ঞান উচ্চারণ করেছেন। এই সংস্কৃতি বিজ্ঞানের মধ্যে উনি বাদোয়া হারদোয়া বলেন, শহর সমাজ বিজ্ঞান, নগর সমাজ বিজ্ঞান কথা আলোচনা করেছেন, আবহাওয়া সমাজ বিজ্ঞান কথা আলোচনা করেছেন, জলবায়ুর কথা আলোচনা করেছেন, তাই না? উনি পরিবারের কথা আলোচনা করেছেন, বলে রাজনীতির কথা আলোচনা করেছেন। বলে একটা উনি এভাবে বলেছেন যে একটা রাষ্ট্রের পতন কেন হয়, একটা শাসকের পতন কেন হয়। উনি শুরুতে বলছেন একজন শাসক যখন ক্ষমতায় আসে তখন বিপুল জনসমর্থন, ওই যে গোত্রপ্রীতি, বিপুল জনসমর্থন নিয়ে আসে। তো এরপর যখন আস্তে 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 যখন সে দেশ শাসন করতে থাকে, ধীরে 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 ওই গোত্রপ্রীতি কম থাকে, জনপ্রিয়তা হারাতে থাকে, আস্তে 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 একটা সময় যে বলে সে তার ক্ষমতা নষ্ট করে ফেলে। ঠিক উনি বলেছেন যে একটা রাষ্ট্রের বয়স যদি 120 বছর হয়, ঠিক 100 মানুষের জীবনের মতো, তাহলে প্রথম 40 বছর বলে তার উঠতি বয়স, এখন সে ক্ষমতা ধরার জন্য সে তার শক্তি অর্জন করে। পরবর্তী 40 বছর যৌবন বয়স, বলে তখন সে ওই ক্ষমতাকে, ওই 40 বছর পিছনের 40 বছরের ওই সমর্থনকে ব্যবহার করে বলে যৌবনে এসে সে ওই রাষ্ট্রের ক্ষমতা দখল করেন। সে পূর্ণ সমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন এবং দেশ শাসন করতে থাকেন। পরবর্তী 40 বছরে যখন আবার সে তার ওই বৃদ্ধ বয়সের মতো, মানুষ যখন তার যৌবন শক্তি হারিয়ে ফেলে, ঠিক রাষ্ট্রের শাসকও সেরকম বলে মানুষের জনপ্রিয়তা হারাতে থাকে। আস্তে আস্তে এই লোকটা যখন 120 বছর, ওই তুলনা করছেন মাত্র 120 বছরের লোকটা যখন মারা যায়, ঠিক ওই রাষ্ট্রেরও পতন হতে পারে। আর রাষ্ট্রের পতন এভাবে না, রাষ্ট্রের পতন হতে পারে শাসক সরে যে অন্য শাসক আসবে, এমনকি কোনো রাষ্ট্রের পতন হতেও পারে। কিন্তু উনি রাষ্ট্রের পতন বলতে এখানে শাসকের পতন বলছেন, অন্য কেউ ওই 40 বছরের ধরে সমর্থন নিয়ে ক্ষমতা চলে আসবে। দেখো এই আলোচনাটা কিন্তু অন্য আমাদের জন্য এখন পাশেও হয়ে আছে। তো এখানে কিন্তু আসলাবি গোত্রভীতি কাজ করতেছেন।
তারা আল মুকাদ্দামা, তারপর আসাবিয়া, কিতাবুল এবার, বলে এই গ্রন্থগুলি উনি লিখে বলে আমাদের সমাজ বিজ্ঞানকে বলে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা রেখেছেন। এই কারণে আজকে আমরা তো সমাজ বিজ্ঞান পাঠ করছি, বলে ওনার আলোচনা ছাড়া আমরা সমাজ বিজ্ঞানে কিন্তু দিক নির্দেশ দিতে পারছি না। মানে সমাজ টিকবেই না যদি ওনার আলোচনা না থাকে, আসাবিয়া যদি আলোচনা নাই থাকে, বলে সমাজ, সমাজের প্রকৃতি, সমাজের মানুষের আচার আচরণ বৈশিষ্ট্য, বলে পুরা সমাজের বৈশিষ্ট্য, পুরা জাতির বৈশিষ্ট্য, বলে একটা সমাজ টিকে থাকা, সমাজ ধ্বংস হওয়া, বলে অনেক জাতি এখন চিন্তা করে যে আমরা ধ্বংস হয়ে যাবো কিনা, বলে অনেক জাতি খুব শক্তভাবে তারা পৃথিবীর বুকে টিকে আছে, বলে এর সব কিছু মূলে কাজ করছে কিন্তু আসাবিয়া বা গোত্রভীতি, যে কথাটা প্রথম ইবনে খালদুন বলেছেন। এই কারণেই আমরা ইবনে খালদুনকে বলে কেউ কেউ সমাজবিজ্ঞানের জনকও বলে থাকেন। এখন একটু মূল্যায়ন হবে, বলে তোমরা এতক্ষণ যে আলোচনা আমি করলাম সেই আলোচনা থেকেই কিছু মূল্যায়ন হবে যে ইবনে খালদুন কত সালে জন্মগ্রহণ করেন। আমি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা আবার লিখবা। 1332 সালে বলেছিলাম, 27 মে। কোথায় বলেছিলাম? আফ্রিকার তিউনিসিয়া। আল আসাবিয়া পত্রটি ব্যাখ্যা করো। এতক্ষণ ধরে আমি আসাবিয়ার কথাই বললাম যে আল আসাবিয়া মূলত গোত্রপ্রীতি, গোত্র সংহতি, রক্ত সম্পর্ক। আর গোত্রপ্রীতি, রক্ত সম্পর্ক ভিত্তি করে সমাজ গড়ে ওঠে, সমাজ টিকে থাকে, এমনকি সমাজ ধ্বংস হয়ে যায়। ইবনে খালদুনের বিখ্যাত গ্রন্থের নাম কেবল বললাম আমি। সংস্কৃতির বিজ্ঞান কি একটু আগে বললাম, সংস্কৃতি বিজ্ঞান নিশ্চয়ই আলোচনা যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা পারবে। এখন ছোট্ট একটা বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা তোমরা লিখে নেবা, পরবর্তী বাড়ির কাজটা পড়বা, না বুঝলেই আমাকে জিজ্ঞাসা করবা, মোবাইলে ফোন দেবা অথবা মেসেঞ্জারে লক করবা। আমি একটা উদ্দীপক দিয়েছি এবং উদ্দীপকের সাথে 4টে প্রশ্ন দিয়েছি। এই 4টে প্রশ্নের উত্তর তোমরা বাড়ি তৈরি করবে। যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কল দেবে এবং আমাকে মেসেঞ্জারে লক করবে। আমি যে কোনো সময় তোমাদের প্রশ্নের উত্তর দেবো, আশা করি পারবা। এই যে উদ্দীপকটা দেওয়া হয়েছে এই উদ্দীপকের আলোচনা আমি কিন্তু ইতিমধ্যেই করেছি। দেখো খেয়াল করে, ইবনে খালদুন বিখ্যাত গ্রন্থের নাম পারবা, শ্রমের মূল্যতত্ত্ব পারবা, উদ্দীপকের বিষয়টি ইবনে খালদুন কোন পথ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে দেখো। একটা উপরে কিন্তু খেয়াল করো, একটা বাংলাদেশের স্বাধীনতার একটা ঘোষণা কিন্তু ওখানে দেওয়া হয়েছে, তাই না? আমরা যে 52 সালে সংগ্রাম করেছি বলে এই সংগ্রামের একটা নমুনা চিত্র ওখানে তুলে ধরা হয়েছে। আর এই সংগ্রাম যে আমাকে পরবর্তী আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, তো নিশ্চয়ই এর মধ্যে একটা গোত্রপ্রীতি কাজ করেছে, তাই না? তো ওই তো নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবা। আর ওই প্রত্যয়ের আলোকে বাংলাদেশের সমাজে বাংলাদেশ নামক রাষ্ট্রের উৎপত্তি হয়, নিশ্চয়ই বুঝতে পারছো। ভাষা আন্দোলনে জিততে পারছি বিদায় বলে 69 বলে 71 আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, তো নিশ্চয়ই এটা তোমরা ব্যাখ্যা করতে পারবা। তো এই কাজটা তোমরা বাড়িতে করবা। তোমাদের সবাইকে ধন্যবাদ এই ক্লাসটা দেখার জন্য, এবং বাড়ির কাজটা করে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর ততক্ষণে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।